এখন যে পর্যায়ে আছে তাতে একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকা কি তৈরি হবে? একজন নাগরিক হিসেবে, আপনি শ্রমিক, আপনি একজন নাগরিক, আমি একজন নাগরিক, আমাদের ভোট দিতে হবে। আমরা কি আশা করতে পারি যে যাদের দ্বারা একটা গণতন্ত্রে নতুন সরকার নির্বাচিত হওয়া উচিত, যারা যোগ্য ইলেক্টরেটের অংশ, যারা যোগ্য নির্বাচক, তারা সকলে কি ভোট দেওয়ার সুযোগ পাবেন এই আসন্ন বিধানসভা নির্বাচনে? আপনার কি মনে হয় সমীর? দেখুন, আমার যেটা আবিদ সাহেব যে কথাটা বললেন, এটা অত্যন্ত একটা মানে কি বলবো, একটা চিন্তার বিষয়। যে প্রথমত হচ্ছে এই যে 5 লক্ষ, আমি যদি 1,82,000 ইনক্লুশনকে বাদও দিই, এই 5 লক্ষের কি হবে? এবার আমি এটাকে দুভাবে দেখি। একটা হচ্ছে এই 5 লক্ষ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষমতা, ইভেনচুয়ালি এটা ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্টের দিকে যাচ্ছে। মানে আমি ডি কি বলবো, এটা একটা নাগরিকত্ব হরণ করার একটা একটা সিঁড়ি কিনা, এই জায়গাটা আছে অন ইন্ডিভিজুয়াল লেভেল। এবং যদি পলিটিক্যাল লেভেলে ব্যাপারটা দেখা যায়, আমরা জানি যে আমাদের এমন অনেক কনস্টিটিউয়েন্সি আছে পশ্চিমবাংলাতে যেখানে কিন্তু মানে জয়ের মার্জিনটা বড্ড কম। এবার সেই রকম কোন কনস্টিটিউয়েন্সিতে এই যে উনি যে মানে যে তথ্যগুলো দিচ্ছেন, যে ধরুন যেগুলো জুডিশিয়াল অফিসাররা আশা করব যে ওনারা রিজলভ করতে পারবেন এর মধ্যেখানে, যেগুলো আন্ডার অ্যাডজুডিকেশন আছে, যদিও সেটাও একটা কোনো হারকিউলিয়ান টাস্ক, এর মধ্যে সমস্ত একদম ত্রুটিমুক্ত একটা ভোটার তালিকা তৈরি করা, প্লাস এই যেগুলো অলরেডি ডিলিটেড হয়ে গেছে। একটু আপনাকে থামিয়ে দর্শকদের মনে করিয়ে দেওয়ার জন্য, আগের অনুষ্ঠানে আমরা বলেছিলাম একজন বিচারক, জেলা বিচারক স্তরের অফিসার বা তার নিচে কাজ করে এরকম একজন বিচারক এক একটা কেস ডিসপোজ করার জন্য মাত্র কয়েক মিনিট সময় পাচ্ছেন। 3 থেকে 5-7 মিনিট তিনি সময় পাচ্ছেন এই বিষয়ে তার চূড়ান্ত রায় দেওয়ার জন্য। একজন ভোটার অধিকার, তিনি ভোটাধিকার তার থাকবে কি থাকবে না, 3 থেকে 5 মিনিটের মধ্যে একজনকে সিদ্ধান্ত নিতে হবে একজন বিচারক। এই কাজটা কিন্তু বিচারকটা সেভাবে করতে অভ্যস্ত নন, 1 নম্বর। 2 নম্বর যেটা শ্রমিক, আরেকটা কথা দর্শকদের বলার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য, এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, যে ভোটাধিকার থেকে যারা বঞ্চিত হবেন তারা কিভাবে তার ফিরে পেতে পারেন, এটা কিন্তু একটা গভীর সংশয়ের জায়গা তাদের কাছে। শ্রমিক প্লিজ বলুন। হ্যাঁ, এবং আমি আপনার কথার সূত্র ধরেই বলি, ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া, ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট, এবং তার মানে পরবর্তীকালে সেই মানুষের একজন নাগরিক হিসেবে ভারতবর্ষে বসবাস করা এবং সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো প্রয়োগ করতে পারা, এটা কিন্তু একটা বিশাল একখানা কি বলবো সমস্যার জায়গা। সুতরাং আজকে যে ডিসিশনটা 3 থেকে 5 মিনিটে একটা খুব বিউরোক্রেটিক এক্সারসাইজ হিসেবে হচ্ছে, যে থাক, আমার মনে হচ্ছে এ ঠিক সঠিক ভোটার নয়, এর নামটা কেটে দেওয়াটা জাস্টিফাইড। এর মানে এর ফলে ইন্ডিভিজুয়াল লেভেলে সেই মানুষটার সঙ্গে কি হবে, এটা বোধহয় আমরা কেউই এখন মানে ভাবনা চিন্তা করার মতো জায়গাতে নেই বা প্রস্তুত নই। দ্বিতীয়ত, আমি যে কথাটা বলছিলাম, যে যে সমস্ত কনস্টিটিউয়েন্সিতে উইনিং মার্জিনটা খুব অল্প, কয়েকশো বা কয়েক হাজার, সেখানে এই তালিকা বা এই যে বিন্যাসের কথাটা আমরা দেখছি, এর ফলে কিন্তু মানে রেজাল্ট মে ম্যাসিভলি চেঞ্জ। আমরা এমনিতেই জানি যে আমাদের এখানে যদিও নোশনালি একটা বাইপোলারাইজেশনের দিকে আমরা এগোচ্ছি, কিন্তু স্টিল এখানে অনেক অনেক রকমের ছোট 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 পলিটিক্যাল গ্রুপস আছে, এবং সেখানে ভোট কাটাকাটি ইত্যাদি ইত্যাদি অনেক রকম অন্যান্য আনুষঙ্গিক রাজনৈতিক ফ্যাক্টরস কাজ করছে। তো সেখানে যদি একটা কনস্টিটুয়েন্সি থেকে 10,000 ভোটেরও কাটা যান, এবং আমি আজকেই কাগজে পড়ছিলাম যে কলকাতা শহরের কিছু কনস্টিটুয়েন্সি আছে, জোড়াসাঁকো বা রাসবিহারী বা ইভেন ভবানীপুর, যেটা হয়তো আমাদের রাজ্যের সব থেকে হাই প্রোফাইল কনস্টিটুয়েন্সি, সেগুলোতে এই মার্জিনটা কিন্তু খুব বড় মার্জিন হয়ে দাঁড়াতে পারে এবং পলিটিক্যালি প্রচন্ড সিগনিফিকেন্ট হয়ে দাঁড়াতে পারে। এখানে আমি শহীদ বাবুকে একটু জাস্ট সাপ্লিমেন্ট করে দিই। 35টা কনস্টিটিউয়েন্সি এমন আছে যেখানে গতবার মার্জিন 5,000-এর কম ছিল। 35টা কনস্টিটিউয়েন্সি। এই 35টাই হচ্ছে নর্থ বেঙ্গলে, জঙ্গলমহলে এবং আসানসোল ইন্ডাস্ট্রিয়াল বেল্টে। আর এইটা চিন্তার কারণ হয়ে গেছে একটা পার্টিকুলার পলিটিক্যাল ডিসপেন্সেশনের কাছে, যারা কিন্তু ন্যারেটিভটা তৈরি করছিল। এই 35টার মধ্যে 22টা সিট তাদের জেতা,
2021 সালে 35টা সিটে 5,000-এর কম মার্জিন ছিল এবং এই পুরো যেরকম ফুলবাড়ি, যেখানে মন্ত্রী গৌতম দেব মন্ত্রী ছিলেন, এখন মেয়র শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, তিনি হেরেছিলেন। ওইখানে পশ্চিমবাংলায় সব থেকে বেশি ভোট ডিলিট হয়েছে, 16,000 সামথিং। ওইখানে সিটিং এমএলএ হচ্ছেন বিজেপি। এইরকম 35টার মধ্যে 22টা সিট এমন আছে যেটা অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলে আর জঙ্গলমহলে আর আপনার আসানসোল ইন্ডাস্ট্রিয়াল বেল্টে। তো এই 35টার মধ্যে 22টা হচ্ছে তাদের সিট। দ্যাটস ওয়াই সেই জন্য দেখবে এখন চিন্তার বিষয় ওটা হয়ে গেছে, মানে ওই ডিসপেন্সেশনের কাছে। একটা কথা, মানে পলিটিক্সকে যদি নিয়ে আসি এর ভেতরে সুদীপ্তদার পারমিশন নিয়ে, তাহলে একটা কথা বলতে পারবো যে এসআইআর ভোটারের কাছে একটু যন্ত্রণা হয়েছে, বাট ইট হ্যাজ বিকাম অ্যাডভান্টেজ টিএমসি। মানে একদম পরিষ্কার হয়ে গেছে, ইভেন ফ্রম দি ল্যাঙ্গুয়েজ অফ দি ডিসপেন্সেশন, যারা 1 কোটি রোহিঙ্গা। কালকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছে আমাদের মাননীয় সিও সাহেবকে যে কটা বাংলাদেশি আর কটা রোহিঙ্গিয়াকে আপনি ডিটেক্ট করেছেন। উনি পরিষ্কার উত্তর যেটা দিয়েছেন, ওটা আমাদের কাজ নয়, আমরা ওসব করি না। তো মানে হোল ন্যারেটিভটা এবার বোঝার চেষ্টা করুন। 35টার মধ্যে 22টা 5,000-এর কম, ডিলিশন বেশি, কিন্তু উইনিং মার্জিন ছিল 5,000-এর কম। জোড়াসাঁকো, তারপর আরো 3টে কনস্টিটিউয়েন্সির নাম বলেছেন শ্রমিকবাবু, ঠিকই বলছেন, হাওড়া, জোড়াসাঁকো আর একটা সিট বোধহয় আছে এই কলকাতার মধ্যে। কিন্তু এই 3টে সিটের একটা বৈশিষ্ট্য আছে, এই 3টে সিটের হচ্ছে কি প্রচুর নন বেঙ্গলি ভোটার আছে। তাদের নাম বিহারে, ইউপিতে ছিল, ডাবল নাম ছিল। তারা এবার এসআইআর এর ভয়তে, যেহেতু ইউপি, বিহার আর ওয়েস্ট বেঙ্গলের এসআইআর সাইমালটেনিয়াসলি প্রায় হয়েছে, তারা ওই দেশের বাড়িতে নামটা রেখেছে, এইখানে এনুমারেশন ফর্মটা জমা দেয়নি, নামটা কাটিয়ে নিয়েছে। সেই জন্য জোড়াসাঁকো হচ্ছে ওয়ান অফ দি লোয়েস্ট পোলিং পার্সেন্টেজ হয় গোটা রাজ্যে ফর দি লাস্ট 30 ইয়ার্স। জোড়াসাঁকো সিটে 35%, 40% হলে লোকজন খুব খুশি হয় যে 40% পোলিং হয়ে গেছে। তো জোড়াসাঁকো খুব একটা প্রবলেম নয়। জোড়াসাঁকো চিরকালই রুলিং পার্টিকে ফেভার করেছে ফর রিজনস বেস্ট নোন টু দেম, যেহেতু ব্যবসায়ী এলাকা। তো ওইখানে ডিলিশন হয়েছে অন্য কারণে, ওই লোকগুলো ডাবল নাম ছিল, একটা দেশের বাড়িতে, একটা এখানটা কাটিয়ে দিয়েছে। কিন্তু আসল হচ্ছে রুরাল বেল্টে। রুরাল বেল্টে ওই যে বললাম 35টার মধ্যে 22টা, এইটা হচ্ছে আসল চিত্র এখনকার। সুদীপ্ত দা, দেখুন আসলে পলিটিক্স বাদ দিয়ে তো এটা আলোচনা করা যায় না, কারণ আমরা আগেও বলেছি, তখন শ্রমিক অবশ্য আমাদের অনুষ্ঠানে আজকে প্রথমবার আসছেন, যে এসআইআরটা করা হচ্ছে কেন। আমাদের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক এরকম মানুষ এসেছেন, আমিত সাহেবের থেকেও সিনিয়র অন্য অফিসাররা এসেছেন যারা এই পদে কাজ করেছেন। তারা একই কথা বলেছেন যে নির্বাচন পরিচালনার কাজ তারা সারা রাজ্যে যখন করেছেন, তখন নির্বাচন কমিশন কখনো তাদের মনে হয়নি যে একটা কোনো রাজনৈতিক লক্ষ্য নিয়ে কাজ করছে। কিন্তু এবার এটা প্রথম থেকেই মনে হয়েছে অনেকেরই, এবং সেই জন্যই পুরো ব্যাপারটাই পুরো রাজনীতির সঙ্গে জড়িয়ে গিয়েছে। এখন শ্রমিক, আপনার কাছে এইটা আমার প্রশ্ন, সুপ্রিম কোর্ট যেভাবে হস্তক্ষেপ করেছে এবং যেভাবে এখন ব্যাপারটা দাঁড়িয়ে আছে, আপনার কি মনে হয় যে একটা ন্যায্য ভোটার সমষ্টির দ্বারা একটা ন্যায্য নির্বাচন পশ্চিমবঙ্গে হতে পারবে 2026 সালে বিধানসভায়, যা কিনা 2-2.5 মাসের মধ্যে হতেই হবে, 2 মাসের মধ্যে হতেই হবে? শ্রমিক, দেখুন, হওয়াটা তো কাম্য, এবার পারবে কিনা সম্পূর্ণটাই ডিপেন্ড করছে এই প্রসেসটা কত তাড়াতাড়ি কমপ্লিট হবে, এক, এবং কতটা এরার ফ্রি হবে। এবার যে কথাটা আমরা এক্ষুনি বলছিলাম যে যদি একজন জুডিশিয়াল অফিসারের, তা আমি ধরুন তার ট্রেনিং বা তার মানে নিজস্ব মানে কি বলবো অ্যাডজুডিকেটরি মাইন্ডসেটটাকে সম্পূর্ণ বেরিয়ে এসে, সেখান থেকে বেরিয়ে এসে একজন এক্সিকিউটিভের মতন ভাবনা চিন্তা করে 3 মিনিটের মধ্যে সে ডিসিশনটা নিতে পারেন এবং সে ডিসিশনটা সঠিক হয়,
এবং দেখুন অনেকগুলো মানে এগুলো তো অনেকগুলো এক্স ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে থাকছে, তাই না? যেগুলো ধরুন মানে আন্ডার অ্যাডজুডিকেশন নয়, যে লিস্টের কথা আবিদ সাহেব বললেন, যদি মানে আমরা সেই ভোটারদের নিয়ে কি করব? তো এই প্রত্যেকটা ইপস এন্ড বাটস এর উপর দাঁড়িয়ে থাকছে। এগুলো সবকটা যদি সিগন্যাল গ্রিন হয়, হয়তো আমরা একটা খুব স্বয়ংসম্পূর্ণ এরর ফ্রি ভোটার লিস্ট পেলাম, একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেটা আমাদের সংবিধান বলে, আমরা সেটা পেলাম। কিন্তু এর মধ্যে যদি কোনোটাও সিগন্যাল গ্রিন না হয়, সেটাই কিন্তু গণতন্ত্রের কাছে একটা খুব বড় প্রশ্নচিহ্ন এনে দেবে।